গণিত ক্লাসরুমে আজকে আমরা দশম শ্রেণীর ৮ নম্বর অধ্যায় লম্ব বৃত্তাকার চোঙ বা রাইট সার্কুলার সিলিন্ডার এই অধ্যায়টির সম্পূর্ণ থিওরি সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ এই লম্ব বৃত্তাকার চোঙের অঙ্কগুলো করতে গেলে আমাদের যে সমস্ত ধারণাগুলো প্রয়োজন আর যে সমস্ত সূত্রগুলো প্রয়োজন, অর্থাৎ সম্পূর্ণ কনসেপ্ট এবং সবগুলোর ফর্মুলা তোমরা কিন্তু এই ভিডিওটিতে পেয়ে যাবে। প্রথমে আমরা একটা আয়তাকার কাগজের টুকরো নিলাম। এবার সেই আয়তাকার কাগজের টুকরোটিকে আমরা ফোল্ড করব। ঠিক কিভাবে ফোল্ড করব? এই পাশটাকে এইভাবে রাউন্ড করে দেবে এইদিকে সামনের দিকে, এই পাশটাকে এই সামনের দিকে ফোল্ড করে দেবে। যদি সামনের দিকে আমরা এটাকে ফোল্ড করে দিতে থাকি তাহলে আমরা এই রকম কিছু একটা পাবো। এটা দেখো সামনের দিকে ফোল্ড হচ্ছে, এটাও সামনের দিকে ফোল্ড হচ্ছে। আর আলটিমেটলি যখন আমরা এই বাহুটাকে এই বাহুটার সঙ্গে মিলিয়ে দেব তখন আমরা এই ধরনের একটা জ্যামিতিক চিত্র পাব। এই যে জ্যামিতিক চিত্রটা আমরা পেলাম, এই জ্যামিতিক চিত্রের এই যে ওপরের সাইডটা আর নিচের সাইডটা, এই দুটো সাইড যদি বৃত্তাকার হয়, দেখো এই দুটো সাইড কিন্তু বৃত্তাকার নাও হতে পারে, যদি এই দুটো সাইড বৃত্তাকার হয় তাহলে আমরা এটাকে বলবো লম্ব বৃত্তাকার চোঙ। এবার দেখো এই লম্ব বৃত্তাকার চোঙের মোট 3টি তল রয়েছে, তার মধ্যে ওপরের তলটি একটি সমতল, নিচের তলটিও একটি সমতল। আর এই সমতলগুলো কিন্তু আসলে বৃত্তাকার তল, এই দুটো সমতলই কিন্তু বৃত্ত হতে হবে। আর একটি রয়েছে বক্রতল, যেটাকে এইভাবে চারদিকে ঘোরানো হয়েছে, সেটা হচ্ছে এর বক্রতল। এবার এই লম্ব বৃত্তাকার চোঙের যে ভূমিগুলো রয়েছে অর্থাৎ বৃত্ত দুটো রয়েছে, তাদের কেন্দ্রবিন্দু দুটির যদি সংযোজক সরল রেখাংশ আমরা আঁকি তাহলে এই যে কেন্দ্রবিন্দু দুটির সংযোজক সরল রেখাংশ রয়েছে একে বলা হয় এই লম্ব বৃত্তাকার চোঙটির অক্ষ। আর এই অক্ষের দৈর্ঘ্যকেই আমরা উচ্চতা বলে থাকি। আমাদের চারিপাশে আমরা বিভিন্ন ধরনের লম্ব বৃত্তাকার চোঙাকৃতি বস্তু দেখে থাকি। যেমন ধরো আমরা ব্যাটারি দেখেছি নিশ্চয়ই, সেটা একটা লম্ব বৃত্তাকার চোঙাকৃতি বস্তু। এই ধরনের কোনো একটা জার, চোঙাকৃতি জার আমরা দেখে থাকি। চোঙাকৃতি গিফট বাক্স আমরা দেখে থাকি। গ্যাস সিলিন্ডারের নামেই তো রয়েছে সিলিন্ডার, অর্থাৎ চোঙাকৃতি। এই যে এই পার্টটা এখান থেকে নিয়ে এই পর্যন্ত, এই পার্টটা কিন্তু দেখো চোঙাকৃতি রয়েছে। লম্ব বৃত্তাকার চোঙাকৃতি জলের বোতলও আমরা দেখে থাকি কিছু কিছু। আবার লম্ব বৃত্তাকার চোঙাকৃতি আমরা কফি মাগও দেখে থাকি। কফি মাগের কিন্তু হ্যান্ডেলটা বাদ দিয়ে বাকি যে অংশটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই লম্ব বৃত্তাকার চোঙাকৃতি। তাহলে এই সবগুলোই হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙ। এই লম্ব বৃত্তাকার চোঙকে শুধু তো আমরা চোঙও বলতে পারতাম, তাহলে চোঙ না বলে আমরা লম্ব বৃত্তাকার চোঙ এত বড় কথাটা কেন বলি? তার কারণ সাধারণ চোঙ এবং লম্ব বৃত্তাকার চোঙের মধ্যে বিস্তর একটা ফারাক রয়েছে। সেই ফারাকটাই এবার আমরা বুঝে নেব। সাধারণ চোঙ ভার্সেস লম্ব বৃত্তাকার চোঙ। দেখো প্রথম চিত্রে যে চোঙটি রয়েছে এই চোঙটির এই যে ভূমি দুটো রয়েছে এই ভূমি দুটোই কিন্তু বৃত্তাকার, অর্থাৎ এটাও একটা বৃত্ত এটাও একটা বৃত্ত। আর তাই এটাকে অবশ্যই আমরা বৃত্তাকার চোঙ বলতে পারি, কিন্তু মোটেও এটা লম্ব বৃত্তাকার চোঙ নয়। তার কারণ এর অক্ষটা যদি আমরা অঙ্কন করি তাহলে আমরা দেখতে পারবো যে এর কেন্দ্রবিন্দুর থেকে কেন্দ্রবিন্দুর সংযোজক সরল রেখাংশ যদি আমরা আঁকি তাহলে এই সরল রেখাংশটা নিচের ভূমির সঙ্গে কোনো মতেই 90 ডিগ্রি হচ্ছে না, অর্থাৎ লম্ব হচ্ছে না। যদি অক্ষটা ভূমির সঙ্গে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে তবেই সেটাকে আমরা লম্ব বলে থাকি। তাই এটা লম্ব বৃত্তাকার চোঙ হলো না, কিন্তু বৃত্তাকার চোঙ অবশ্যই হলো। এরপর আরেকটি চিত্র নিয়ে নিচ্ছি। এখানে দেখো লম্ব অবশ্যই রয়েছে, লম্ব হয়ে আছে, তাই লম্ব চোঙ তো অবশ্যই হবে, কিন্তু এটা বৃত্তাকার নয়। তার কারণ এখানে যে ফিগারটা ভূমি হিসাবে রয়েছে সেটা অবশ্যই বৃত্ত না। তোমরা দেখতেই পাচ্ছ এগুলো বৃত্ত নয়, তাহলে এটাকে লম্ব বৃত্তাকার চোঙ বলা যাবে না, এটাকে আমরা লম্ব চোঙ বলতে পারি। তাহলে লম্ব বৃত্তাকার চোঙ ঠিক কীরকম হবে? লম্ব বৃত্তাকার চোঙের ক্ষেত্রে ভূমিগুলোকে বৃত্ত তো হতেই হবে, প্রথম কন্ডিশন ভূমিগুলোকে বৃত্ত হতে হবে। আর সেকেন্ড কন্ডিশন হচ্ছে এই যে অক্ষটা রয়েছে এই অক্ষটাকে লম্ব হতে হবে ভূমির সঙ্গে। আর যেহেতু অক্ষটা এখানে লম্ব আছে, একদম সোজাসুজি করা আছে চোঙটাকে, তাই এটাকে আমরা বলতে পারি লম্ব বৃত্তাকার চোঙ।
দেখো আমাদের এই চ্যাপ্টারের আলোচ্য বিষয় কিন্তু বৃত্তাকার চোঙ বা লম্ব চোঙ নয়। আমাদের এই চ্যাপ্টারের আলোচ্য বিষয় হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙ। অর্থাৎ এই চ্যাপ্টারের প্রত্যেকটি অঙ্ক, প্রত্যেকটি ফর্মুলাই কিন্তু শুধুমাত্র লম্ব বৃত্তাকার চোঙের জন্য প্রযোজ্য। আর তাই এই অধ্যায়ের কোনো প্রশ্নে যদি শুধু চোঙ লেখা থাকে, শুধু চোঙ কথাটা লেখা থাকে কোনো প্রশ্নের ক্ষেত্রে, তাহলে সেটাকে আমাদের বুঝে নিতে হবে যে এটা লম্ব বৃত্তাকার চোঙ হবে। অর্থাৎ শুধু চোঙ লেখা থাকলে সেটা কিন্তু লম্ব চোঙ বা বৃত্তাকার চোঙ নয়, সেটা লম্ব বৃত্তাকার চোঙ ধরে নিতে হবে। এরপর আমরা শুরু করব লম্ব বৃত্তাকার চোঙের বিভিন্ন সূত্রাবলী। এবার দেখো লম্ব বৃত্তাকার চোঙ বলতে আমরা নর্মাল যে লম্ব বৃত্তাকার চোঙ হয়, সাধারণ লম্ব বৃত্তাকার চোঙ, তার ফর্মুলা তো লিখবই, তার পাশাপাশি আমরা ফাঁপা লম্ব বৃত্তাকার চোঙের ফর্মুলাও লিখব। অর্থাৎ এই চোঙটিরও ফর্মুলা আমরা জানবো, এই চোঙটির ফর্মুলাও আমরা জানবো। এই চোঙের ক্ষেত্রে দেখো ভূমির ব্যাসার্ধ আমরা পেয়ে যাব এখানে, যেটাকে আমরা ছোট হাতের আর ধরবো, আর উচ্চতা আমরা পেয়ে যাব যেটাকে আমরা ছোট হাতের এইচ বলবো। আর এই চোঙটির ক্ষেত্রে অর্থাৎ ফাঁপা চোঙটির ক্ষেত্রে দেখো এখানে দুটো বৃত্ত রয়েছে, একটা ছোট একটা বড়। তাই আমরা বড় বৃত্তের ব্যাসার্ধ ধরবো আলাদা করে, ছোট বৃত্তের ব্যাসার্ধ ধরবো আলাদা করে। বড় বৃত্তের ব্যাসার্ধটাকে আমরা ধরে নেব বড় হাতের আর, ছোট বৃত্তের ব্যাসার্ধটাকে ধরে নেব ছোট হাতের আর। আর দেখো দুটো চোঙের ক্ষেত্রেই কিন্তু উচ্চতা একই রয়েছে, তাই উচ্চতাটাকে আমরা ধরে নেব ছোট হাতের এইচ, যেটা আমরা ইউজুয়ালি ধরি। তাহলে এবার এই ব্যাসার্ধ আর উচ্চতাগুলোকে ব্যবহার করে আমরা এই দুটো চোঙেরই সূত্রগুলো দেখে নেব, আর তোমরা সেই সূত্রগুলো অবশ্যই নোট করে নেবে। প্রথমেই লম্ব বৃত্তাকার চোঙ। লম্ব বৃত্তাকার চোঙের আমরা জানি ভূমির ব্যাসার্ধ হয় আর এবং উচ্চতা হয় এইচ। এই আর এবং এইচকে ব্যবহার করেই কিন্তু আমরা সবগুলো সূত্র বের করে ফেলতে পারি। প্রথমে 1 নম্বরে রয়েছে আয়তন বা ঘনফল। আয়তনের সূত্র হলো ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা। এই ফর্মুলাটা একেবারেই নতুন নয়, এই ফর্মুলাটা আমরা ডিসকাস করেছিলাম আয়তঘন এবং ঘনকের ক্ষেত্রেও। ঠিক এই ফর্মুলাটাই আমরা লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রেও ইউজ করতে পারি। আর এই ফর্মুলাটা ঠিক কোন কোন জায়গায় ইউজ করা যায় দেখো, এখানে নিচের যে ভূমি রয়েছে আর ওপরের ভূমি একই, একদম হুবহু। নিচের যে বৃত্ত আর ওপরের বৃত্তটা কিন্তু সর্বসম বৃত্ত, অর্থাৎ এদের ব্যাসার্ধ সমান। যদি এই রকম কোনো ফিগার থাকে যার নিচের দিকের ভূমি এবং ওপরের দিকের ভূমি একই হয়, তাহলে তার ক্ষেত্রে আমরা ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা করে তার আয়তন বের করে ফেলতে পারি। তাহলে এখানে ভূমির ক্ষেত্রফল কি হবে দেখো, ভূমি তো একটা বৃত্ত, আর বৃত্তের ক্ষেত্রফল হয় আমরা জানি পাই আর স্কোয়ার। তাহলে এখানে হবে পাই আর স্কোয়ার গুণ উচ্চতা, উচ্চতা হচ্ছে এইচ, তাহলে তার সাথে গুণ হবে এইচ, অর্থাৎ পাই আর স্কোয়ার এইচ ঘন একক। এটা হলো এর আয়তন বা ঘনফলের সূত্র। এরপরে চলে যাচ্ছি বক্রতলের ক্ষেত্রফলের সূত্র। বক্রতলের ক্ষেত্রফলের সূত্রও আমরা আগেই পেয়েছিলাম, এটা হয় ভূমির পরিধি গুণ উচ্চতা। ভূমির পরিধি গুণ উচ্চতা এই ফর্মুলাটাও কখন ব্যবহার করা যায়, যখন নিচের দিকের ভূমি আর ওপরের দিকের ভূমি সর্বসম হয়, তখন এই সূত্রটা আমরা ব্যবহার করতে পারি। এখানে ভূমির পরিধি কী হবে, বৃত্তের পরিধির সূত্র আমরা জানি 2 পাই আর, তাহলে এখানে আমরা লিখে দেব 2 পাই আর গুণ উচ্চতা যা হলো এইচ, অর্থাৎ 2 পাই আর এর সাথে হবে এইচ। আর তাই বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হলো 2 পাই আর এইচ বর্গ একক। এরপর রয়েছে সমগ্র তলের ক্ষেত্রফল। দেখো সমগ্র তল বলতে এই লম্ববৃত্তাকার চোঙটির যতগুলো তল রয়েছে তার সবগুলো তলের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। দেখো এখানে একটি বক্রতল রয়েছে আমরা দেখেছিলাম, আর দুটো সমতল বা ভূমি রয়েছে। তাহলে এই সমগ্র তলের ক্ষেত্রফলকে আমরা লিখতে পারি যে বক্রতলের ক্ষেত্রফল যোগ 2 গুণ ভূমির ক্ষেত্রফল, কারণ দুটো ভূমি রয়েছে তাই 2 গুণ ভূমির ক্ষেত্রফল। এবার বক্রতলের ক্ষেত্রফল কি সেটা তো আমরা দেখলাম 2 পাই আর এইচ, তাহলে এখানে 2 পাই আর এইচ বসিয়ে দিলাম, প্লাস 2 গুণ ভূমির ক্ষেত্রফল। ভূমি কি আছে এখানে, এখানে ভূমি হচ্ছে বৃত্ত, আর বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, তাই 2 গুণ পাই আর স্কোয়ার, তাই 2 পাই আর স্কোয়ার। তাই এটা হয়ে গেল 2 পাই আর এইচ প্লাস 2 পাই আর স্কোয়ার বর্গ একক। তোমরা এইভাবেও সূত্রটাকে মনে রাখতে পারো, বা তোমরা এখান থেকে 2 পাই আর কমনও নিয়ে নিতে পারো। এখান থেকে দেখো 2 পাই আর যদি আমরা কমন নিই, তাহলে আমরা পেয়ে যাচ্ছি প্রথমটির থেকে এইচ
প্লাস পরেরটার থেকে পেয়ে যাচ্ছি একটা আর। অর্থাৎ আমরা সূত্রটাকে এভাবেও মনে রাখতে পারি যে 2πr ইন্টু এইচ প্লাস আর বর্গ একক। আর তাই তোমরা দেখতেই পাচ্ছ যে লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রে যদি আমাদের ভূমির ব্যাসার্ধ এবং উচ্চতা জানা থাকে, তাহলে খুব সহজেই এই তিনটি ফর্মুলা ব্যবহার করে আমরা লম্ববৃত্তাকার চোঙটির আয়তন, বক্রতলের ক্ষেত্রফল এবং সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে পারি। এরপর আমরা ঠিক একই সূত্রগুলো আবার বের করব, কিন্তু এবার সেটা দুই মুখ খোলা ফাঁপা লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রে। আর ফাঁপা লম্ববৃত্তাকার চোঙ কেমন হয় সেটা আমরা একটু আগেই দেখলাম। এই রকম ফাঁপা লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রে আমরা এবার সূত্রগুলো বের করব। এখানে দেখো, যেহেতু ভূমিতে দুটো বৃত্ত রয়েছে, একটা বড় বৃত্ত একটা ছোট বৃত্ত, তাহলে এবার অবশ্যই আমরা দুটো আলাদা আলাদা ব্যাসার্ধ পাবো। এই বড় ব্যাসার্ধটাকে আমরা ধরে নিচ্ছি ক্যাপিটাল আর, আর ছোট ব্যাসার্ধটাকে আমরা ধরে নিচ্ছি স্মল আর। আর এই যে উচ্চতা এখানে রয়েছে, এই উচ্চতাটাকে আমরা ধরে নিচ্ছি এইচ একক। এবার এই তিনটি জিনিস অর্থাৎ দুটো ব্যাসার্ধ, একটাকে আমরা বহির ব্যাসার্ধ বলবো, একটাকে অন্তর ব্যাসার্ধ বলবো, এই দুটো ব্যাসার্ধ এবং উচ্চতা, এই তিনটি জিনিস জানা থাকলে আমরা খুব সহজেই এই দুই মুখ খোলা ফাঁপা লম্ববৃত্তাকার চোঙের সূত্রগুলো বের করে ফেলতে পারি। যেমন ধরো, প্রথমেই রয়েছে আয়তন বা ঘনফল। দেখো, ফাঁপা চোঙ বলতে আমরা এই যে রিংয়ের মতো যে জায়গাটা রয়েছে এই জায়গাটার কথা বলছি। আর এর আয়তন বের করতে গেলে আমরা বড় চোঙের থেকে ছোট চোঙটাকে বাদ দিয়ে দেবো, মাঝখানটাকে, কারণ মাঝখানটাতে হাওয়া রয়েছে, সেটা বাদ দিয়ে দিলেই আমরা কিন্তু ফাঁপা চোঙের আয়তন পেয়ে যাব। তাহলে বড় চোঙের আয়তন কী হবে? চোঙের আয়তন আমরা একটু আগে শিখলাম পাই আর স্কোয়ার এইচ। যেহেতু বড় চোঙ তাই হবে পাই ক্যাপিটাল আর স্কোয়ার এইচ, কারণ বড় চোঙের ব্যাসার্ধ ছিল ক্যাপিটাল আর, মাইনাস ছোট চোঙের আয়তন যা হবে পাই স্মল আর স্কোয়ার এইচ। তাহলে এই আয়তনের সূত্র হয়ে গেল পাই ক্যাপিটাল আর স্কোয়ার এইচ মাইনাস পাই স্মল আর স্কোয়ার এইচ ঘন একক। তোমরা এভাবেও সূত্রটাকে মনে রাখতে পারো, বা তোমরা এখান থেকে পাই এবং এইচ কমনও নিয়ে নিতে পারো। তাহলে তোমরা পাবে পাই ব্র্যাকেটে হচ্ছে আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার, আর এই পাশে কমন যাচ্ছে এইচ, অর্থাৎ আয়তনের সূত্র হয়ে যাচ্ছে পাই ইন্টু আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার এইচ ঘন একক। এরপর রয়েছে বক্রতলের ক্ষেত্রফল। দেখো, এখানে কটা বক্রতল রয়েছে? এই ফাঁপা চোঙের ক্ষেত্রে কিন্তু দুটো বক্রতল রয়েছে। এক হচ্ছে বাইরের দিকের বক্রতল, আরেক হচ্ছে এই ভেতরের দিকের একটা বক্রতল রয়েছে। আর আমাদেরকে যদি বক্রতলের ক্ষেত্রফল বের করতে বলে, তাহলে আমাদেরকে দুটো বক্রতলের ক্ষেত্রফলই বের করে যোগ করে দিতে হবে। এবার দেখো, বাইরের দিকের বক্রতলের ক্ষেত্রফল কি হবে? আমরা জানি বক্রতলের ক্ষেত্রফল হয় 2π আর এইচ। তাহলে বাইরের দিকের বক্রতলের ক্ষেত্রফল হবে 2π কোণ আর, যেহেতু বাইরের দিকের ব্যাসার্ধ ক্যাপিটাল আর তাই ক্যাপিটাল আর এইচ, প্লাস ভেতরের দিকের বক্রতলের ক্ষেত্রফল হবে 2π স্মল আর এইচ, কারণ ভেতরের দিকের ব্যাসার্ধ কিন্তু ছোট হাতের আর। তাহলে বক্রতলের ক্ষেত্রফল হয়ে গেল 2π ক্যাপিটাল আর এইচ প্লাস 2π স্মল আর এইচ বর্গ একক। তোমরা এই সূত্রটাও মনে রাখতে পারো, বা এখান থেকে 2π h কিন্তু কমন নিতে পারো। তাহলে 2π সামনের থেকে কমন গেল, থাকলো আর প্লাস আর ইন্টু এইচ, অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল হয়ে গেল 2π ইন্টু ক্যাপিটাল আর প্লাস স্মল আর ইন্টু এইচ বর্গ একক। এরপর রয়েছে সমগ্র তলের ক্ষেত্রফল। দেখো, আবার ঠিক আগেরটার মতোই সমগ্র তল বলতে আমরা বক্রতলগুলোকে তো নেবই, তার পাশাপাশি যে ভূমিগুলো রয়েছে সেই ভূমির ক্ষেত্রফলগুলো আমাদেরকে নিতে হবে। তাহলে বক্রতলের ক্ষেত্রফল আমরা মাত্রই পেলাম, সেটাই লিখে দিচ্ছি 2π আর প্লাস আর ইন্টু এইচ প্লাস 2 গুণ ভূমির ক্ষেত্রফল। তাহলে 2 গুণ ভূমির ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফল কি হবে? দেখো, ভূমি বলতে এখানে এই যে বলয়টা রয়েছে এই বলয়াকৃতি অংশটাকেই কিন্তু আমরা ভূমি বলছি। এই যে হলুদ মার্ক করলাম জায়গাটা, এই জায়গাটাই কিন্তু এখানে ভূমি। তাহলে এই জায়গাটুকুর ক্ষেত্রফল আমরা কি করে বের করতে পারি? দেখো, আমরা ওপরে যে বড় বৃত্তটা রয়েছে তার থেকে যদি ছোট বৃত্তটার ক্ষেত্রফল বাদ দিয়ে দিই, তাহলেই আমরা এই হলুদ জায়গাটার ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি, অর্থাৎ ভূমির ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি। তাহলে ভূমির ক্ষেত্রফলের জায়গায় হবে বড় বৃত্ত মাইনাস ছোট বৃত্তের ক্ষেত্রফল। এবার বড় বৃত্তের ক্ষেত্রফল হবে পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস ছোট বৃত্তের ক্ষেত্রফল হবে পাই
স্মল আর স্কোয়ার, অর্থাৎ সমগ্র তলের ক্ষেত্রফল হয়ে গেল 2 পাই ইন্টু আর প্লাস আর এইচ প্লাস 2 ইন্টু পাই আর স্কোয়ার মাইনাস পাই আর স্কোয়ার বর্গ একক। এই ধরনের সূত্রগুলো কিন্তু তোমরা মুখস্থ রাখবে না, তোমরা খুব সহজেই যদি পরীক্ষায় এই সূত্রের প্রয়োজন হয় খুব সহজেই একটা রাফ ডায়াগ্রাম এঁকে নিয়ে তোমরা সূত্রটা কিন্তু নিজেরাই বের করে ফেলতে পারো। তাই এগুলো যদি মুখস্থ নাও থাকে তাও কোনো অসুবিধা নেই, তোমরা যদি ঠিকঠাক বুঝে যাও যে সূত্রটা আসলো কোত্থেকে, তাহলেই তোমরা যে কোনো সময় এই সূত্রটাকে নিজেরাই ডেরাইভ করে ফেলতে পারবে। অর্থাৎ আমরা কিন্তু এই লম্ববৃত্তাকার চোঙের সম্পূর্ণ কনসেপ্ট সম্পর্কে জানলাম এবং তারপর লম্ববৃত্তাকার চোঙ আর দুই মুখ খোলা ফাঁপা লম্ববৃত্তাকার চোঙের সবগুলো সূত্র এখানে নোট করে নিলাম। এবার এই সূত্রগুলো যদি তোমরা মুখস্থ করে ফেলো আর এই লম্ববৃত্তাকার চোঙের সম্পূর্ণ ধারণা যদি তোমরা ভালো করে বুঝে নাও, তাহলে কিন্তু এর কোষে দেখির প্রত্যেকটি অঙ্কই তোমরা করে ফেলতে পারবে। এরপর নেক্সট ভিডিওগুলোতে আমরা এই ফর্মুলাগুলোকে ব্যবহার করে কোষে দেখি 8-এর প্রত্যেকটি প্রশ্নের সমাধান করব।